আচ্ছা, so আমরা হচ্ছে এখন এই স্লাইডটাতে হচ্ছে একটা পার্ট করবো, সেটা হচ্ছে লাইডার। তো লাইডার জিনিসটা কি? লাইডার হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট বা একটা টেকনিক সার্ভে করার। এখন লাইডারে হচ্ছে এখানে ইয়েটা দিয়ে দিছে যে, শর্ট ফর্মটা দিয়ে দিছে যে লাইডার হচ্ছে লাইট ডিটেকশন এন্ড রেঞ্জিং। এটা হচ্ছে আসলে লাইডারের ফুল ফর্ম। লাইডারটা মানে আসলে আমরা কি বুঝতেছি? লাইডার আসলে হচ্ছে এমন একটা ডিভাইস, যে ডিভাইসটা কি হচ্ছে তার আশপাশে 360 ডিগ্রি জুড়ে, মানে পুরোপুরি 360 না হলে অলমোস্ট 360তে হচ্ছে সে এরকম অনেকগুলা লেজার বিম শুট করে। এখন এই যে লেজার বিম গুলা যে সে শুট করবে, লেজার বিম গুলা শুট করার সময় লেজার বিম গুলা কি শুট করার পর বিভিন্ন সার্ফেসে রিফ্লেক্ট হয় এবং ব্যাক আসে। এই লাইডারটা কি ওই রিফ্লেক্টরের মাধ্যমে হচ্ছে ওই লেজার বিম গুলাকে ক্যাচ করে। তো এই যে লেজারটা গেছে এবং লেজারটা আসছে, আমরা কিন্তু লেজার লাইটের স্পিডটা জানি। এখন যেহেতু স্পিডটা জানি, এবং আমরা হচ্ছে একটা ক্যালকুলেশন করে নিব যে এটা পাঠানোর পর আবার ব্যাক আসতে কি পরিমাণ সময় লাগে। তো আমরা যদি হচ্ছে সময়টা জানতে পারি এবং হচ্ছে তার স্পিডটা জানতে পারি, তার মানে কিন্তু আমরা ডিস্টেন্সটা জানি। তার মানে কি কোন সার্ফেসটা বা কোন যেই সার্ফেস থেকে রিফ্লেক্ট খাইছে ওই সার্ফেসটা আমাদের থেকে আসলে কতটুকু দূরে আছে, এটা আমরা লাইডারের মাধ্যমে খুব ইজিলি বুঝতে পারি। ঠিক আছে, আমরা যদি এখানে ডেফিনেশনটা পড়ি, a LiDAR survey is a remote sensing method that uses laser light to measure distances to a target surface and create detailed three-dimensional representations of the surface features. কারণ আমি তো জানি যে আমার কোন সার্ফেসের, মানে বিভিন্ন সার্ফেসের কি রিফ্লেকশন তো একটা পয়েন্ট থেকে রিফ্লেকশন হইতেছে, রাইট? তো আমি কিন্তু এরকম আমার আশপাশের পুরো একটা 3D সার্ফেসটা আমি জানতেছি, যে কোন সার্ফেসের কোন পয়েন্টটা কতটুকু দূরে। এরকম অসংখ্য বিলিয়ন্স অফ পয়েন্টস মিলে যদি আমি একটা মানে গ্যাদার করি, এরকম সবগুলো পয়েন্টের ইনফরমেশন দিয়ে পুরো পয়েন্ট গুলোকে গ্যাদার করে 3D ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, তাইলে কিন্তু আমরা আমাদের আশপাশের যেই যেই একটা 3D ভিউ, এটা কিন্তু আমরা পাইতেছি। মানে কি বেসিক্যালি আমরা এটাকে রিয়েলিটি ক্যাপচার বলে থাকি, আমরা এটাকে রিয়েলিটি ক্যাপচারের মাধ্যমে ডিফাইন করতে পারি। রিয়েলিটি ক্যাপচারটা কি? আমি হচ্ছে জাস্ট একটা ডিভাইসের মাধ্যমে আমার আশপাশের একটা পুরা ফটোগ্রাফিক একটা মানে একটা 3D ভিউ নিয়ে নিচ্ছি। এখন এরকম 3D ভিউটা নিয়ে নিতে পারলে কি হবে, আমি যে ডাটাগুলো পাইছি আশপাশের, এই ডাটাগুলো থেকে আমি বিভিন্ন ধরনের সার্ভে রিলেটেড মেজারমেন্টস করতে পারবো। লাইক কোথায় কি একটা একটা এইখান থেকে একটা এইটুকের একটা পয়েন্টের ডিস্টেন্স কত, মানে আমি আমার পুরো ওভারঅল ডিটেলসটা পেয়ে যাইতেছি। মানে আমার রিয়েল লাইফের এনভায়রনমেন্টটা পুরো ভার্চুয়ালি আমি রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আনতে পারতেছি। তো এই কাজটা আমরা যে টেকনিকের মাধ্যমে করি, সেই টেকনিকটা হচ্ছে আমাদের লাইডার বেসড সার্ভে টেকনিক্স। ঠিক আছে, তো এখন এই লাইডার বেস সার্ভে টেকনিক শুধুমাত্র যে লেজার শুট করে এটার সাথে না, কারণ এই লাইডারটা হচ্ছে জিপিএস স্যাটেলাইট এবং হচ্ছে আইএমইউ বলি আমরা, এই দুইটা জিনিসের সাথেও হচ্ছে ইন্টিগ্রেটেড থাকে। ইন্টিগ্রেটেড থাকলে লাভটা কি হয়? এই যে লাইডারটা যে হচ্ছে লেজার গুলো শুট করতেছে, লাইডারটা যেই জায়গাটায় অবস্থান করতেছে, তো সে ওই জায়গার আশপাশের যে লোকেশন গুলো, প্রতিটা পয়েন্টের লোকেশন গুলো, এবং লাইডারটা নিজেটা লাইডার ইনস্ট্রুমেন্ট আমি কোথায় রাখছি, পুরা একটা মানে জিওগ্রাফিক্যাল লোকেশনের সাথে রেফারেন্স রেখে আমাকে প্রতিটা পয়েন্টের একটা মানে একদম এক্সাক্ট কোঅর্ডিনেটস দিতেছে। তার মানে আমার লাভটা কি হইতেছে, আমি যে পুরো পয়েন্ট গুলা বিভিন্ন সার্ফেসের ডাটা গুলা পাইতেছি, প্রতিটা সার্ফেস হচ্ছে অ্যাকচুয়ালি জিওগ্রাফিক্যাল লোকেশন, মানে কোথায় পৃথিবীর কোন জায়গায় কোথায় কি অবস্থিত, এটাও আমাকে বলে দিতে পারতেছি, যদি আমি এই লাইডার সিস্টেমটাকে পুরো জিপিএস স্যাটেলাইটের মাধ্যমে আমি ইন্টিগ্রেট করে ফেলি। মানে আমি কিন্তু একটা ওভারঅল প্যাকেজ পাইতেছি। তো এই লাইডারটা কিভাবে কাজ করে, এখানে হচ্ছে স্লাইডে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আছে। ফার্স্ট অফ অল, লাইডার ওয়ার্কস বাই এমিটিং পালসেস অফ লেজার লাইট ডিটেক্টরকে বলে আসছি, এবং ওই যে টাইম মেজারমেন্টের মাধ্যমে ডিস্টেন্সটা মেজার করে আর কি। মেইনলি বেসিক্যালি এটা হচ্ছে রিফ্লেকশন, এবং হচ্ছে রিফ্লেকশন ক্যাচ করার মেকানিজমের উপর আর কি নির্ভর করতেছে। এখন লেজার ইমিশন, প্রথমে কি সে লেজার ইমিট করে। আর লাইটার সিস্টেম এমিটস র্যাপিড পালসেস অফ লেজার লাইট টুয়ার্ডস দ্য টার্গেট সার্ফেস। টার্গেট সার্ফেসে হচ্ছে সে হচ্ছে লেজারটা মারে এবং হচ্ছে সেটা পেয়ে যায়। তারপর হচ্ছে রিফ্লেকশন হয়, কথাগুলো আমরা বলে আসছি, যেগুলো বিভিন্ন জিনিসে রিফ্লেক্ট করে, যেমন ভেজিটেশন, বিল্ডিংস, গ্রাউন্ড, বিভিন্ন জায়গায় আর কি রিফ্লেকশনটা হইতে পারে। তো এইসব যে রিফ্লেকশন গুলো যখন আবার আমরা ব্যাক পাবো, এগুলো ব্যাক পাইলে কি আমি হচ্ছে ওই ডাটা গুলো আর কি কালেক্ট করতেছি বেসিক্যালি। তারপর এখানে যে টাইম মেজারমেন্টের ব্যাপারটা আছে, এখানে কিছু এই যে বলা হচ্ছে যে সেন্সর আছে, কিছু এই সেন্সর গুলাকে আমার হচ্ছে ওই ওই যে কতটুকু সময় হচ্ছে যে লাইটটাকে ক্যাপচার করতেছে, বা হচ্ছে লাইটটা যাওয়া আসার ভিতর যে একটা সময়টা, ওই টাইমটা রেকর্ড করতেছে। সেন্সর রেকর্ড দ্য টাইম ইট টেক্স ফর দ্য লাইট টু রিটার্ন। ওই যে টাইমটা একটা সেন্সরের মাধ্যমে রেকর্ড হয়, তারপর রিফ্লেকশনটা ক্যাচ করারও বিষয় আছে সেন্সরের মাধ্যমে। এই সবগুলোর একটা ডিস্টেন্স ক্যালকুলেশন হয়ে যায়। তারপর হচ্ছে আমরা যদি আসি হচ্ছে লাস্টে হচ্ছে ডাটা প্রসেসিং। এই যে যে একটু আগে যে বলছি যে আমার পুরো লাইডার সিস্টেমটাকে জিপিএস এর সাথে ইন্টিগ্রেট করা হয়, তার মানে কি দিস সিস্টেম কম্বাইন্স থ্রি মেজারমেন্টস উইথ জিপিএস। পুরো এই যে থ্রি ডাইমেনশনাল যে মেজারমেন্ট আমি পাইতেছি, প্রতিটা রিফ্লেক্টেড সার্ফেসের যে পয়েন্টস গুলো, এগুলো তো হচ্ছে একটা 3D সিস্টেমের ভিতর আছে, এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটস আছে। তো এইটাকে জিপিএস এর মাধ্যমে, জিপিএস এবং এই যে ইনার্শিয়াল মেজারমেন্ট ইউনিট, এই দুইটার হেল্প নিয়ে কি আমরা হচ্ছে একটা প্রিসাইজ লোকেশন নিতে পারতেছি। মানে লোকেশনটা অ্যাকচুয়ালি পৃথিবীর কোথায় আছে, এই পুরো জিনিসটা আমরা জানতে পারতেছি। তো এই যে যে চারটা প্রিন্সিপাল, ডাটা প্রসেসিং, টাইম মেজারমেন্ট, রিফ্লেকশন, লেজার এমিশন, এই চারটা জিনিসের উপর বেস করে আসলে লাইনারটা কাজ করে। ঠিক আছে,
তো এখানে কিছু ফিগার দেওয়া হয়েছে, আমরা যে কথাগুলো বলছি কথাগুলো আর কি কাইন্ড অফ এখানে আর কি একটু আইডিয়া নিতে পারবো আমরা এখান থেকে। এখানে সবগুলো কথা বলা আছে যে the inertial measurement unit gives the precise orientation of the scanner। মানে এই ইনার্শিয়াল মেজারমেন্টটা কি আমাকে হচ্ছে ওরিয়েন্টেশনটা দিতেছে, মানে স্ক্যানারটা কোন দিকে ওরিয়েন্ট করতেছে, স্ক্যানারটা হচ্ছে কত অ্যাঙ্গেলে ঘুরতেছে, সেই ওরিয়েন্টেশনটা সম্পর্কে আমাকে হচ্ছে আইএমইউটা হেল্প করতেছে। এবং জিপিএসটা কি, জিপিএসটা হচ্ছে ওই স্ক্যানারটার প্রিসাইজ লোকেশনটা দিতেছে, এবং স্ক্যানারটা কখন কোন অ্যাঙ্গেলে ঘুরে রিফ্লেকশন পাঠাইতেছে, ওই যে যে অ্যাঙ্গেলটা স্ক্যানারটা কতটুকু অ্যাঙ্গেলে ঘুরতেছে, কোন জায়গায় ওরিয়েন্ট করে লেজারটা শুট করতেছে, এই ওরিয়েন্টেশন সম্পর্কে আমাকে হচ্ছে প্রিসাইজ আইডিয়াটা দিবে হচ্ছে আইএমইউ। আর জিপিএসটা কিন্তু আমাকে লোকেশনটা দিবে। তারপর যদি আমরা আসি হচ্ছে লেজার স্ক্যানারের ক্ষেত্রে, এখানে যে বলা হয়েছে একটা লেজার স্ক্যানারের মাধ্যমে আমরা বিভিন্ন রকম লেজার শুট করবো এবং ওই স্ক্যানারটাই বা ওই যে যে ইয়েটা সেন্সরটা ওইটাই আবার ওই লেজারটাকে ক্যাচ করবে, ওইখানে সে কখন টাইমে পাঠাইতেছে এখানে টাইমের হিসাবটা সে ওখান থেকে ক্যালকুলেট করে দিবে। তো তারপর যদি আসি আমরা হচ্ছে মেথোডোলজি অফ আ লাইডার সার্ভে, একটা লাইডার সার্ভে মেথোডোলজি কিভাবে আসলে কাজটা করে। একটা লাইডার সার্ভে করার আগে আমাদের একটা প্ল্যানিং করা লাগবে। তো প্ল্যানিং এর ভিতর কি, আমরা যদি পয়েন্টস গুলা দেখি একদম একদম ডিস্টিংক্টলি পয়েন্টস গুলা পড়ে যাই, সেটা হচ্ছে ডিফাইন অবজেক্টিভস, টোপোগ্রাফি, ভেজিটেশন ম্যাপিং। তার মানে কি আমরা হচ্ছে আশপাশে যে হচ্ছে মানে আমি আসলে কোন জায়গাটা সার্ভে করতে চাইতেছি, আমি আসলে সার্ভের ভিতরে আমার উদ্দেশ্যটা কি, আমি কোন কোন জায়গাগুলো নিয়ে কাজ করব, সেটাই হচ্ছে আমার আসলে অবজেক্টিভ বুঝাইতেছে। তারপর হচ্ছে চুজ সিস্টেম। এখন আমি সার্ভেটা কিন্তু আমি চাইলে মানে আমার প্ল্যানিং এর ভিতর সার্ভেটা আমি কিভাবে করবো, আমি তো সার্ভেটা চাইলে হচ্ছে এয়ারবর্ন সার্ভেও করতে পারি, লাইডারটাকে একটা ড্রোনের ভিতর বা একটা ফ্লাইং অবজেক্টের সাথে হচ্ছে মাউন্ট করে হচ্ছে ফ্লাইং অবজেক্টটাকে যদি আমরা উড়াই দিই তখন সেই ক্ষেত্রে আমরা একটা সার্ভে করতে পারি। অথবা আমরা টেরেস্ট্রিয়াল সার্ভে করতে পারি, জাস্ট এই জিনিসটাকে হচ্ছে গ্রাউন্ডে কোনো একটা জায়গায় সেট করে। তারপর হচ্ছে আমাকে বুঝতে হবে যে আমি কতটুকু এরিয়া কভার করতে চাইতেছি, কত বড় একটা কভারেজ নিতে চাইতেছি। যদি হচ্ছে এয়ারবর্ন সার্ভে করি তাহলে আমার ফ্লাইট পাথের একটা বিষয় আছে, এবং কি আমি হচ্ছে কতটুকু সময়ের ভিতর সার্ভেটা করব। সেই যে ওভারঅল যে একটা প্রি প্ল্যানিং বা অনেকটা রেকনেসেন্স সার্ভের মতো একটা জিনিস, সেই জিনিসটাকে আসলে আমরা প্ল্যানিং এর ভিতর রাখতেছি, যেটা হচ্ছে একদম এই লাইডার সার্ভের হচ্ছে একদম ইনিশিয়াল পার্ট, যেটাকে আমরা প্ল্যানিং বলতেছি। তারপর যদি আসি আমরা হচ্ছে ডাটা অ্যাকুইজিশনের ক্ষেত্রে, ডাটা অ্যাকুইজিশন মানে এখানে বাংলায় বোঝানো হইতেছে যে ডাটা অ্যাকোয়ার করা, মানে আমি কিভাবে ডাটাগুলো আর কি নিব, ডাটাগুলো আর কি কালেক্ট করবো কি। তো আমরা যদি এখানে দেখি যে প্রথমে বলছে যে ডিপ্লয় লাইডার উইথ জিপিএস এন্ড আইএমইউ। আমি প্রথমে লাইডারটাকে যখন ডিপ্লয় করব আমি একটা ওই ইন্টিগ্রেটেড সিস্টেম অলরেডি হচ্ছে সেট আপ করে দিব জিপিএস এবং আইএমইউটা। আইএমইউটা কি করবে, আমাকে ওই যে লাইডারটা হচ্ছে কোন কোন ওরিয়েন্টেশনে হচ্ছে আমার লেজার গুলো শুট করতেছে এগুলো সম্পর্কে আমাকে একটা আইডিয়া দিবে। এবং যে জিপিএসটা আছে, জিপিএসটা কি, ওই যে পজিশন সম্পর্কে আমি একটা প্রিসাইজ আইডিয়া পাবো। তো আর তারপর আর কি কি ক্যাপচার হচ্ছে র ক্লাউড পয়েন্ট থ্রু দা সিস্টেমেটিক স্ক্যানিং। এখন একটু সিস্টেমেটিক্যালি আমি এই যে পুরো লাইডারের যে বিভিন্ন ডিরেকশনে মিলিয়নস অফ বিলিয়নস অফ হচ্ছে লেজার লাইট ফালানোর ফলে যে আমি যে রিফ্লেকশনটা নিয়ে যে আমি ডাটাগুলো কালেক্ট করতেছি, এই ডাটাগুলোকে ইন টোটাল হচ্ছে র পয়েন্ট ক্লাউড বলা হইতেছে। র কেন বলা হইতেছে, র বলা হইতেছে কারণ আমি কি একটা পুরো একটা র ডাটা নিতেছি, আমার আশপাশের পুরো একটা ডাটাকে মানে একদম মানে পিওর ডাটা নিতেছি, এই জন্য এটাকে র ডাটা বলা হইতেছে। আর পয়েন্ট ক্লাউড বলতে কি বুঝাইতেছে, আমি তো একটু আগে বলে আসছি যে আমরা যখন ওই যে সার্ফেস বিভিন্ন সার্ফেসের বিভিন্ন পয়েন্টের কিন্তু ডেটা আমার কাছে আছে, কারণ আমি জানি কোন সার্ফেসটা কতটুকু দূরে। তো এরকম কি অসংখ্য এরকম সার্ফেসের কি অসংখ্য মিলিয়নস অফ পয়েন্ট নিয়ে তো আমি আমার পুরো 3D সিস্টেমটাকে দাঁড় করাইতে পারবো, রাইট? তো এই যে যে অসংখ্য অ্যামাউন্ট অফ যে পয়েন্ট গুলাকে একসাথে হচ্ছে পয়েন্ট ক্লাউড বলা হইতেছে। এবং র বলা হয়েছে কারণ কি আমি একদম মানে পিওর ডাটাটা নিছি। এখন এই ডাটাগুলোকে, যেমন এই ডাটাগুলোর ভিতরে কি কোনো এরর থাকতে পারে, বা এই যে যে ডাটাগুলোর ভিতরে হচ্ছে কোনো নয়েজ থাকতে পারে, মানে আনওয়ান্টেড কিছু ডাটা আসতে পারে বা আনওয়ান্টেড রিফ্লেকশন আসতে পারে। তো এই ডাটাটাকে যদি আমরা রিফাইন করি তখন আর এটা হচ্ছে র ডাটা থাকবে না। এটাকে অনেকভাবে ফিল্টার করা লাগবে, অনেক কিছু ব্যাপার আছে। তারপর হচ্ছে 3 নম্বরে আসি আমরা হচ্ছে ডাটা রিপ্রসেসিং। আমরা যে র ডাটাটা নিছি বা র পয়েন্ট ক্লাউডটা নিছি, এই র পয়েন্ট ক্লাউডটা কি আমরা হচ্ছে তারপর হচ্ছে প্রসেস করতে পারবো। কেমনি প্রসেস করব সেটা হচ্ছে, এটা হচ্ছে আমরা ওই যে জিপিএস আইএমইউর সাথে হচ্ছে রিয়েল লাইফ কোঅর্ডিনেটস এর একটা রিলেশন দিব যে হ্যাঁ এই পয়েন্ট গুলো এতটুকু দূরে আছে, বা আমার লাইডারটা এই পয়েন্ট থেকে মানে লাইডারটা যদি আমি লোকেশনটা জানি তাহলে একটা সার্টেন একটা পয়েন্ট ওই লাইডারটা থেকে কতটুকু দূরে, ওই পয়েন্টেরও কিন্তু আমরা জিওগ্রাফিক্যাল লোকেশন বের করতে পারবো জিপিএস এবং আইএমইউ সিস্টেমটার মাধ্যমে। তারপর কি আমি যে র ডাটাটা পাইছি ওটাকে আমি ক্লিন করবো, ফিল্টার করে এটাকে আরো রিফাইন্ড একটা ডাটা বানাবো, যাতে আমি আরো কাজ করতে আরো সুবিধা পাই আর কি, মানে আরো একটু রিয়েলিস্টিক ডাটা পাই আর কি, বেটার ডাটা পাই, মোর অ্যাকিউরেট। তারপর আমরা আসলে হচ্ছে ক্লাসিফাই পয়েন্টস, গ্রাউন্ডস, ভেজিটেশন, বিল্ডিং। হ্যাঁ, এখন আমি যে পয়েন্ট গুলো পাইছি পয়েন্ট গুলো কিন্তু আমরা হচ্ছে ক্লাসিফাইও করতে পারবো যে এর ভিতর কোনটা গ্রাউন্ড, কোনটা ভেজিটেশন, কোনটা বিল্ডিং, কোনটা এই পয়েন্ট, কোনটা কোন ধরনের সার্ফেস। এরকম যে আমি একটা ক্লাসিফিকেশন করে জিনিসটাকে আর একটু মোর ডিফাইন করে ফেলতেছি সিস্টেমটাকে, এটা কি হচ্ছে আমরা ডাটা প্রি প্রসেসিং বলতেছি। তারপর যদি আসি আমরা 4 নম্বর, 4 নম্বরে হচ্ছে আমাদের পড়বে হচ্ছে ডাটা অ্যানালাইসিস। তো ডাটা অ্যানালাইসিস আমরা কিভাবে করব, আমরা হচ্ছে
এই যে যে রিপ্রেজেন্টেশনটাকে হচ্ছে একটা মানে মানে মানুষের বোঝার জন্য তো ভালোভাবে রিপ্রেজেন্ট করতে হবে, রাইট? আমার তো হচ্ছে যে ডাটাগুলো পাবো, ডাটাগুলো তো হচ্ছে আমার র ডাটা বা হচ্ছে এগুলো হচ্ছে ইনপুট সিস্টেমের ডাটা আর কি, রাইট? মানে হচ্ছে কম্পিউটার যেটা পাইছে আর কি। বাট এটা তো মানুষকে বোঝানোর জন্য আমার হচ্ছে মানুষকে বোঝানোর মতো একটা ডাটাতে রিপ্রেজেন্ট করতে হবে। ওই যে রিপ্রেজেন্টেশনের মেথড গুলোই আসলে কি ডিএসএম, ডিইএম অথবা 3D ভিজুয়ালাইজেশন। আমি পুরো ডাটাটাকে নিয়ে একটা অটোক্যাড 3D সিস্টেমের ভিতর যদি আমি একটা 3D এনভায়রনমেন্ট দাঁড় করাইতে পারি, ওই 3D এনভায়রনমেন্টটা মানুষ দেখে আর কি বুঝতে পারবে যে হ্যাঁ, এই এনভায়রনমেন্টে এরকম, তারপর ওইখানে বিভিন্ন পয়েন্ট টু পয়েন্ট সার্ভে করতে পারবে। সো এই ডিএসএম টা মানে হচ্ছে ডিজিটাল কি জানি একটা কি একটা মডেল, এস টা আমি কাইন্ড অফ ভুলে গেছি। এবং ডিইএম টা হচ্ছে ডিজিটাল এলিভেশন মডেল, মানে কি আমি হচ্ছে প্রতিটা পয়েন্টের এলিভেশন যদি একটা হিসাব করতাম, তারপর হচ্ছে 3D ভিজুয়ালাইজেশন, এগুলোর ভিতরে আর কি পড়ছে, মানে একটা মডেল জেনারেট করতে হবে, এটাই আসলে ডাটা অ্যানালিসিস এর একটা প্রসেস। এবং এর ভিতরে হচ্ছে কিছু ফিচার আমি এক্সট্রাক্ট করে নিতে পারবো। লাইক যেমন আমার এখানে হচ্ছে, যেমন এখানে এখান থেকে আমি হচ্ছে সার্ভে করে পাইছি এখানে গাছ আছে 3টা। তা আমি এই যে ডাটাটা, যে এখানে 3টা গাছ আছে, এরকম 2 মিটারের 3টা হাইট আলাদা 3টা গাছ আছে, এই গাছটাকে যখন আমি আলাদা করে নিতেছি, তো এটা মানে এটা কি কি আমি আলাদা করে একটা ডাটা হিসাবে রিপ্রেজেন্ট করতেছি। মানে আমি যেই পয়েন্ট ক্লাউড গুলো নিচ্ছি ওখান থেকে আমি বিভিন্ন ডাটাকে হচ্ছে মানে আলাদা করে এক্সট্রাক্ট করে নিতে পারবো, ওইটাই আর কি এক্সট্রাক্ট ফিচার্স বেসড অন সার্ভে গোলস বলা হয়েছে আর কি। বিভিন্ন অবজেক্টের কি কি ফিচার সম্পর্কে আমরা আর কি আইডিয়া নিয়ে আলাদা করে এক্সট্রাক্ট করে নিতে পারবো, মানে বাইরের ইনফরমেশনের জন্য। সো তারপর যদি আসে হচ্ছে 5 নম্বরে বলা হচ্ছে হচ্ছে ভ্যালিডেশন এন্ড কোয়ালিটি কন্ট্রোল। ভ্যালিডেশন এবং কোয়ালিটি কন্ট্রোল সেটা কি? সেটা হচ্ছে আশপাশের হচ্ছে মানে আমার যে যে ডাটাগুলো আমি নিলাম, এই ডাটাগুলো আসলে কতটুকু ভালো, এটা কি রিফাইন ডাটা, এটা থেকে হচ্ছে কোনো নয়েজ আছে নাকি, কোনো আনওয়ান্টেড ডাটা আছে নাকি। তো এটাকে হচ্ছে আমি ক্রস চেক করবো যে এই ডাটাটা হচ্ছে মানে রিয়েল লাইফের সাথে ডাটাগুলোকে আমি ক্রস চেক করে দেখবো যে হ্যাঁ, রিয়েল লাইফে এই যে যে আমার যে 3D মডেলটার ভিতরে আমি একটা সার্টেন পয়েন্ট থেকে একটা সার্টেন পয়েন্টের ডিস্টেন্স দেখলাম 2 মিটার, তারপর আমি রিয়েল লাইফে ওই পয়েন্টটা আইডেন্টিফাই করে মেজার করে দেখবো অ্যাকচুয়ালি 2 মিটার আসে নাকি। মানে আমি একটা ভেরিফিকেশন করে নিবো যে হ্যাঁ, তার মানে আমি যে ডাটাগুলো কালেক্ট করছি ডাটাগুলো আসলে ভুল, ডাটাগুলো আর কি একদম অ্যাকিউরেট। তারপর আসছে হচ্ছে আমাদের 6 নম্বরে হচ্ছে ডেলিভারেবল। ডেলিভারেবলস হচ্ছে আমি যে এই যে বললাম যে 3D মডেলের কথাগুলো, এটা আসলে বেসিক্যালি ওইটাই। এখন আমি এই ডাটা থেকে একটা ম্যাপ জেনারেট করতে পারবো, সেটা 2D ম্যাপ হোক, সেটা 3D ম্যাপ হোক, সেটা হচ্ছে কন্ট্যুর ম্যাপ হোক, অথবা 3D মডেল হোক, যেটাই হোক। এবং এই প্রতিটা জিনিসকে কি আমার হচ্ছে অ্যাকিউরেসি এবং লিমিটেশনটা ঠিক রাখতে হবে, আমার লিমিটেশন সম্পর্কে আইডিয়া রাখতে হবে, এবং যেটা পুরো হাইলি অ্যাকিউরেট। তো এই মেথড গুলো রাখতে হবে। সো এটা সামারিটা হচ্ছে, প্রথমে হচ্ছে প্ল্যানিং সম্পর্কে আইডিয়া রাখতে হবে, ডাটা অ্যাকুইজিশন সম্পর্কে আইডিয়া রাখতে হবে, ডাটা প্রি প্রসেসিং সম্পর্কে আইডিয়া রাখতে হবে, ডাটা অ্যানালাইসিস এরও আইডিয়া নিতে হবে, এবং ভ্যালিডেশন কোয়ালিটি কন্ট্রোলের দিকটাও দেখতে হবে, এবং লাস্টে হচ্ছে এটা কিভাবে আমি ডেলিভার করতে পারি। তো এই 6টা মেথডে আসলে কি আমরা হচ্ছে লাইডার সার্ভে কি মেথোডোলজির মধ্যে আর কি আমরা ইনক্লুড করতেছি। তারপর আসি আমরা এই যে আমরা যতক্ষণ যে র লাইডার ডাটা নিয়ে কথা বলছি, তো এই র লাইডার ডাটা গুলো আসলে কি? এই র লাইডার ডাটা কি হচ্ছে বিভিন্ন রকম হচ্ছে ইন্ডিভিজুয়াল ডাটা থাকবে, এই ইন্ডিভিজুয়াল ডাটা গুলোকে একসাথে মিশ্রিত করে তো আমি একটা রিফাইন্ড টোটাল একটা ডাটা প্যাকেজ পাবো, রাইট? সো প্রথমে আসতেছে হচ্ছে 3D কোঅর্ডিনেটস। 3D কোঅর্ডিনেটসটা কি? 3D কোঅর্ডিনেটসটা হচ্ছে আমি যে যে প্রতিটা পয়েন্ট আসলে আমার একটা 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 রেফারেন্স অরিজিন থেকে কতটুকু দূরে আছে, এক্স ওয়াই জেড সামথিং, আমি ধরে নিলাম আমার যে লাইডারটা আমি যখন স্ট্যান্ড করাইছি, ওই লাইডারটা হচ্ছে আমার হচ্ছে একদম অরিজিনে সেট করা আছে। তো ওই অরিজিন থেকে হচ্ছে বিভিন্ন পয়েন্ট কতটুকু দূরে আছে, এটা তো আমরা আসলে যে ভেক্টর 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেটের মাধ্যমে যেটা দেখতে পারবো, ওইটাই আর কি সেই 3D কোঅর্ডিনেটসটা। তারপর স্ট্রেংথ অফ দ্য রিফ্লেক্টেড সিগন্যাল উইচ ক্যান হেল্প আইডেন্টিফাই সার্ফেস, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। কারণ আমি হচ্ছে আমার আসলে একটা সার্ফেস থেকে কি পরিমাণ লেজার লাইটটা রিফ্লেক্টেড হয়েছে, এটা যদি আমি বুঝতে পারি, তাহলে কিন্তু বিভিন্ন, যেমন আমি ধরলাম যে একটা সার্ফেস, মানে এই পার্টিকুলার এই সার্ফেসটা, যেমন এই গ্লাস বিশিষ্ট সার্ফেসটা হচ্ছে লেজার লাইটটাকে 50% রিফ্লেক্ট করে, এবং দেখলাম যে একটা কাঠের সার্ফেস যেটা আমার লেজার লাইটটাকে হচ্ছে 90% রিফ্লেক্ট করতেছে। তো আমার ওই যে সেন্সরটা, ওই সেন্সরটা এটাও একটা ক্যালকুলেশন করে নিবে যে আমার কত পার্সেন্ট হচ্ছে রিফ্লেকশন আমি ব্যাক পাইতেছি। সো 50% রিফ্লেকশন যদি কোনো সার্ফেস, তার মানে কিন্তু সে অটোমেটিক ওই 50% দেখে বুঝতে পারবে যে হ্যাঁ, এটা আসলে একটা গ্লাস থেকে রিফ্লেক্টেড হয়েছে। যদি সেটা একটা কাঠ হয় তাহলে কিন্তু সে বলতে পারবে যে একটা কাঠ থেকে সে রিফ্লেক্টেড হয়েছে। তো এটাই আর কি আমার কাইন্ড অফ ইন্টেন্সিটি, যে একটা ইন্টেন্সিটি বোঝার মাধ্যমে আমি আসলে একটা সার্ফেসকে আইডেন্টিফাই করতে পারবো রিফ্লেকশনের ইন্টেন্সিটি। তারপর যদি আসলে আমরা হচ্ছে 3D কোঅর্ডিনেট সম্পর্কে বলছি, তারপর হচ্ছে জিপিএস টাইম স্ট্যাম্প। সেটা হচ্ছে টাইম অফ ইচ লেজার পালস এমিশন এন্ড রিটার্ন ইউজড ফর সিনক্রোনাইজেশন। ওই যে আমার যে টাইমটা ক্যালকুলেশন করা লাগবে, এই জন্য তো আমাকে জানতে হবে আমি কি কোন টাইমে হচ্ছে লেজারটাকে শুট করছি, এবং লেজারটা আমার সেন্সরে ব্যাক আসতে কতটুকু লাগছে, কতটুকু টাইম লাগছে। কারণ ওই টাইমটা দিয়ে তো আমি আলটিমেটলি আমার ডিস্টেন্সটা বের করবো নিয়ার ফিউচারে, রাইট? তারপর যদি আসে আমরা হচ্ছে রিটার্ন নাম্বার, হ্যাঁ এখানে আবার কথা আছে। আমি হচ্ছে 1 সেকেন্ড হচ্ছে 5 মিলিয়ন লেজার লাইট শুট করলাম, 5 মিলিয়নটাই যে লেজার লাইট আমার হচ্ছে ব্যাক আসবে সেটা কিন্তু কোনো কথা নেই। তো আমাকে এটার একটা আইডিয়া রাখতে হবে যে কতগুলো আসলে রিটার্ন করতেছে বা করতেছে না। যেমন হচ্ছে এটা আর কি স্পেশালি হচ্ছে হেল্প করবে হচ্ছে ভেজিটেশন আর গ্রাউন্ডে
যে গ্রাউন্ড কে হচ্ছে আইডেন্টিফাই করতে, যেমন গ্রাউন্ড থেকে কি সবগুলা লেজার লাইট রিফ্লেক্টেড হতে পারে, বা ভেজিটেশন থেকে 80% রিফ্লেক্টেড হতে পারে, বাকি 20% লস হয়ে যেতে পারে, বা হচ্ছে একটা ওয়াটার সার্ফেসে যেমন কি 50% রিফ্লেক্ট হলো, 50% লস হয়ে গেল। তা আমি কিন্তু এই যে কতগুলা ব্যাক আসতেছে এটার মাধ্যমে কিন্তু, এই যে নাম্বারটার মাধ্যমেও কিন্তু আমি বলে দিতে পারতেছি কোনটা কোন cell। তারপর আসে হচ্ছে ফাইল ফরম্যাটের বিষয়। এই র ডাটাটা হচ্ছে একটা ফাইল ফরম্যাটে থাকে, এই ফাইল ফরম্যাটটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটাকে হচ্ছে আমরা এলএস বলতেছি। সেটা হচ্ছে লাইডারের সাথে রিলেটেড খুব সম্ভবত, অথবা এলএজেড কম্প্রেস বলা হইতেছে। তো এখন আমি তো হচ্ছে এই ফাইল হচ্ছে সব জায়গায় সাপোর্ট করবে না, এই ফাইল নিয়ে তো আমি কাজ করতে পারবো। তো এই ফাইলটাকে হচ্ছে কনভার্ট করে হচ্ছে আমার অটোক্যাড ফাইল বা অন্য কোনো একটা ফাইলে নিতে হবে, নিয়ে হচ্ছে কি, বা ওটার সাথে জিপিএস ডাটা ইনক্লুড করতে হবে, আর অনেক কিছু করতে হবে, করে কি তারপর হচ্ছে আমি আমার হিসাবটা পাবো আর কি। তো তারপর যদি আসি আমরা হচ্ছে স্টেপস টু ইন্টারপ্রেট হচ্ছে লাইডার ডাটা। একটা লাইডার ডাটাকে হচ্ছে আমরা কিভাবে কি ইন্টারপ্রেট করতে পারবো। সো লাইডার ডাটাকে ইন্টারপ্রেট করার জন্য হচ্ছে আমাদের আসে হচ্ছে প্রথমে ডাটা অ্যাকুইজিশন। সো ডাটা অ্যাকুইজিশনটা কি? ডাটা অ্যাকুইজিশনটা হচ্ছে এই লাইডার ডাটা কালেক্ট করা, এরিয়াল সার্ভে, ড্রোন, প্লেন, স্যাটেলাইট বা লাইডার সেন্সর, যেটার মাধ্যমে জাস্ট ডাটাটা কালেক্ট করাটা হচ্ছে আমার ডাটা অ্যাকুইজিশনের মধ্যে আসতেছে। এবং ওই ডাটাটা কালেক্ট করার সময় যাতে ওটা হচ্ছে প্রপারলি জিও রেফারেন্স হয়, মানে আমি যাতে হচ্ছে জিওগ্রাফিক্যালি একটা রেফারেন্সের সাথে, মানে কোন পয়েন্টটা কত দূর আছে, পয়েন্টের এক্সাক্ট লোকেশন গুলোর সাথে যাতে আমি আর কি ডাটাটা পাইতে পারি। তার মানে ডাটাটা যখন আমি কালেক্ট করব, এটা যাতে জিপিএস ইন্টিগ্রেটেড হয়, এটা আর কি এখানে বলা হয়েছে। তারপর দ্বিতীয় পয়েন্টটাতে বলা হয়েছে হচ্ছে ডাটা প্রি প্রসেসিং নিয়ে। সো ডাটা প্রি প্রসেসিংটা কি? ডাটা প্রি প্রসেসিংটা হচ্ছে এই যে, এটা আমরা আগে পড়ে আসছি মেথোডোলজির ভিতরে, যে হচ্ছে যে র পয়েন্ট ক্লাউড ডাটাটাকে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে লাইডার সফটওয়্যারে ইনপুট দিব। লাইডার সফটওয়্যারের ভিতরে আমরা কাজ করব, কাজ করে র ডাটাটাকে একটু রিফাইন্ড করব। তো ওই যে যে টুল গুলো ইউজ করি ওগুলোই কি আমরা হচ্ছে এলএস টুল, আর্ক জিআইএস, কিউ জিআইএস, এই এই জিনিসগুলোর মাধ্যমে আমি ডাটাগুলোকে হচ্ছে প্রি প্রসেস করতে পারবো। তারপর আসি হচ্ছে আমরা কোয়ালিটি চেকের। হোয়াট ইজ কোয়ালিটি চেক? কোয়ালিটি চেক হচ্ছে আমরা হচ্ছে এই যে যে এই ডাটাগুলোকে হচ্ছে অ্যানালাইজ করব, ওটার মধ্যে কোনো ইনকনসিস্টেন্সি আছে নাকি, ওই ডাটাটা ভুল আছে নাকি, কোনো এক্সট্রা আলাদা আনওয়ান্টেড ডাটা বা ভুল ডাটা আসছে নাকি, এগুলাকে অ্যানালাইজ করব, করে হচ্ছে এগুলোকে ফিল্টার করাটাই হচ্ছে ডাটা ফিল্টারিং। আমি নয়েজ, ইরিলেভেন্ট ডাটা পয়েন্টস বা গ্রাউন্ড ক্লাটার, রিফ্লেকশন, বা যেই যে অবজেক্টটার আমার ডাটাটার দরকার নেই ওইটাকে আমি হচ্ছে বাদ দিয়ে দিলাম, এই যে ফিল্টার আউট করাটা, কোয়ালিটি চেক করাটা, এই সবগুলাই হচ্ছে আসলে কি ডাটার প্রি প্রসেসিং এর মধ্যে পড়তেছে। ঠিক আছে, গেল। তো এখানে হচ্ছে তিনটা জিনিস মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ওই ডাটাটাকে আমি প্রথমে হচ্ছে লাইডার সফটওয়্যারে ইম্পোর্ট করব, বাইরের ডাটাটাকে সফটওয়্যারের ভিতর ইনপুট দিই। তারপর কি করব, ওটা কোয়ালিটি চেকের পিছনে দেখবো, তারপর হচ্ছে আমরা ওটা ডাটা ফিল্টারিং এর পিছনে হচ্ছে আমরা ওটা মনোযোগ দিব। তারপর যদি আসি আমরা হচ্ছে পয়েন্ট ক্লাউড ক্লাসিফিকেশনের ক্ষেত্রে, হোয়াট ইজ পয়েন্ট ক্লাউড ক্লাসিফিকেশন, এটা আমরা আগে বলে আসছি। আমরা বিভিন্ন ধরনের হচ্ছে ফিচার আইডেন্টিফাই করবো, যে হ্যাঁ এটা এই ফিচার, এটা এই ফিচারের আন্ডারে পড়ছে, এটা গ্রাউন্ড না, এটা ভেজিটেশন, এটা বিল্ডিং, এটা পাওয়ার লাইন্স, এটা হচ্ছে একটা ওয়াটার সার্ফেস। এই যে ফিচার আইডেন্টিফিকেশনটা হচ্ছে ওয়ান অফ দা পয়েন্টস অফ দি পয়েন্ট ক্লাউড ক্লাসিফিকেশন। তারপর আসে হচ্ছে এখানে ক্লাসিফিকেশন কিছু টেকনিক দিচ্ছে। এখন ক্লাসিফাই আমরা কিভাবে করতে পারবো, আমরা এটা হচ্ছে রিফ্লেক্ট, কত পার্সেন্ট রিফ্লেকশন হয়েছে, কতগুলা রিফ্লেকশন রিটার্ন করছে, মানে কি নাম্বার অফ রিফ্লেকশন, ইন্টেন্সিটি বেসড ক্লাসিফিকেশন করতে করতে পারি। তারপর হাইট বেসড ক্লাসিফিকেশনের মাধ্যমে কি আমরা হচ্ছে এটা হচ্ছে কি ভেজিটেশন নাকি বিল্ডিং নাকি হচ্ছে গ্রাউন্ড, এটাও মেজার করতে পারি। তারপর আরো বিভিন্ন রকম মেশিন লার্নিং অ্যালগোরিদম, মানে কি আমরা হচ্ছে ওই সফটওয়্যারটাকে হচ্ছে আর কি আমরা শিখাবো যে কিভাবে সে কাজটা করবে, এটা আর কি মেশিন লার্নিং। এটাকে একটা অ্যালগোরিদম দিয়ে দিব যে তুমি এই প্রসেসে এই জিনিসগুলো আর কি আলাদা করে ক্যালকুলেশন করবা। তো ওইটাই আর কি মেশিন লার্নিং অ্যালগোরিদমের ক্ষেত্রে বলা হয়েছে। তারপর হচ্ছে আমার 4 নম্বর স্টেপ। 4 নম্বর স্টেপটা কি হচ্ছে আমার ফিচার এক্সট্রাকশন। সো ফিচার এক্সট্রাকশনের মধ্যে আসতেছে হচ্ছে অ্যাট্রিবিউট ক্যালকুলেশন। Derive meaningful features from the classified point cloud like tree canopy, height, building footprints, terrain, floodplain, watershed boundary। মানে আমি বেসিক্যালি হচ্ছে আমার কোনটা কোন জিনিস এটা জাস্ট ক্লাসিফিকেশন করে ফেলা, করে হচ্ছে এই ডাটাগুলো আর কি বাইরে এক্সট্রাক্ট করা, এটাই আর কিছু না। মানে আমার ক্লাসিফিকেশনের ডাটাটা হচ্ছে সফটওয়্যার থেকে বাইরে এক্সট্রাক্ট করে একটা ফিজিক্যাল ডাটা হিসেবে রিপ্রেজেন্ট করার জন্য আর কি আলাদা করাকে আর কি বেসিক্যালি ফিচার এক্সট্রাকশন বলা হইতেছে। তারপর ফিচার অ্যানালাইসিস, আমি যদি ডাটাগুলোকে অ্যানালাইসিস করি আর ওটার ভিতরে একটা প্যাটার্ন খুঁজে বের করি যে হ্যাঁ এখানে এতগুলো আছে, দুইটা, যেমন 2 মিটার পর পর একটা গাছ লোকেটেড, এরকম বিভিন্ন রকম আর কি আহ, ওই মানে ডাটাকে হচ্ছে অ্যানালাইসিস এর একটা হিসাব বলা হয়েছে। তারপর হচ্ছে আমরা সেই ডাটা ভিজুয়ালাইজেশনের মধ্যে। ডাটা ভিজুয়ালাইজেশন কি? ডাটা ভিজুয়ালাইজেশন হচ্ছে এই যে যে ডাটাটা আমি রেডি করছি, এটা তো আমাকে মানুষকে বুঝাইতে হবে, রাইট? তো মানুষকে তো এরকম র ডাটা দিলে দিলে বুঝবে না যে এখানে হ্যাঁ এত দূরে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটস, এই পয়েন্ট আছে, ওই পয়েন্ট আছে, এগুলো তো হচ্ছে মানুষকে দিলে বা হচ্ছে কোনো সার্ভেয়ারকে দিলে সে তো বুঝবে না, রাইট? তো যাতে মানুষের বোঝার জন্য আমরা সুবিধাজনক করতে পারি, তাই কি এটাকে আমরা হচ্ছে বিভিন্ন ভাবে 2D এর মাধ্যমে, 2 ডাইমেনশনালি, 3 ডাইমেনশনালি হচ্ছে এটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করবো। চেষ্টা করার জন্য আমরা বিভিন্ন টুলস ইউজ করতে পারি, জিআইএস সফটওয়্যার, ক্যাড টুলস, বিভিন্ন জিনিস ইউজ করতে পারি। তারপর কি ওই পয়েন্ট ক্লাউড থেকে ডিসপ্লে করার জন্য, একটা 3D স্পেসে ডিসপ্লে করার জন্য আমরা পুরো ওভারঅল স্ট্রাকচারটা সম্পর্কে একটা আইডিয়া নিতে পারি। তারপর কি ওই যে ডিএম ডিজিটাল এলিভেশন মডেলের মাধ্যমে হচ্ছে কি আমরা হচ্ছে
এই এই আরো বেটার একটা ভিজুয়ালাইজ করতে পারি, ডাটাটাকে নিতে পারি। এলিভেশন ডাটা মানে কোন পয়েন্ট কতটুকু উঁচু আছে। তারপর আমরা হচ্ছে কন্ট্রোল ম্যাপ সম্পর্কে আইডিয়া নিতে পারি। কন্ট্রোল ম্যাপটা কি? ওই যে কন্ট্রোল ম্যাপটা হচ্ছে যে আমার হচ্ছে প্রতিটা মানে ম্যাপের একটা ম্যাপের বা একটা সার্টেন এরিয়ার বিভিন্ন পয়েন্টস হচ্ছে, মানে সবগুলা পয়েন্টস হচ্ছে যখন একই এলিভেশন বিশিষ্ট সব পয়েন্ট হচ্ছে একটা লাইনের আন্ডার পড়বে, এরকম ভাবে রিপ্রেজেন্টেশনটা আসলে কন্ট্রোল ম্যাপ তৈরি করা বলে। আর ভ্যালিডেশন হচ্ছে, সেটা হচ্ছে কম্পেয়ার উইথ গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্টস, মানে এটার আর কি ভেরিফিকেশন, এটা আসলে কতটুকু ভ্যালিড, ওটাই আর কি এখানে ভ্যালিডেশন বোঝানো হয়েছে। তো এবার যদি আসি আমরা, তো আমাদের হচ্ছে লাইডারের অনেক কিছু বুঝে ফেলছি যে আমরা আসলে একটা লাইডারকে কিভাবে আসলে লাইডার কাজ করে, লাইডারের মেথোলজিটা কি, লাইডারটা কিভাবে ডাটা অ্যাকুয়ার করে, লাইডারের হচ্ছে ডাটা প্রিপ্রসেসিং অ্যানালাইসিস, তারপর হচ্ছে এখানে কিভাবে তারা ক্লাসিফিকেশন করবে, ভিজুয়ালাইজ করার একটা মেথড, তারপরে এটা আদৌ অ্যাকিউরেট নাকি না, ভ্যালিডেশনের মধ্যে যেটা পড়ছে। তো এগুলো ছিল আসলে ওর ফাংশনটা, একটা বেসিক আইডিয়া কিভাবে লাইডার কাজ করে এবং লাইডারের প্রিন্সিপালসটা কি। তো এখন আমরা আসি এই লাইডারটার আসলে মানে অহরহ অ্যাডভান্টেজ এবং লিমিটেশন আছে। যেমন প্রথমত যদি আমরা লিমিটেশনের দিকে আসি, এটা প্রচুর কস্টলি, কারণ এটা সাধারণত যে এত অ্যাডভান্স একটা হাই টেকনোলজি, অনেক বেশি টাকা লাগবেই, স্বাভাবিক। এটা হচ্ছে ওয়েদার ডিপেন্ডেন্ট, যেমন কি বৃষ্টি আলার সিজনে এটা কি কাইন্ড অফ আমাদেরকে একটু মানে আনএকিউরেট ডাটা দিতে পারে, অ্যাকিউরেসি কমাই দিতে পারে। তারপর কি এখানে হচ্ছে আমরা অনেক ডাটা নিয়ে কাজ করি, সো এত বেশি ডাটা নিয়ে কাজ করতে হলে আমাকে অনেক হাই একটা স্টোরেজ দরকার। সো লার্জ ডাটা মানে হাই, যে এটার জন্য অনেক বড় একটা স্টোরেজ দরকার। আর প্রসেসিং এর জন্য অনেক ভালো সফটওয়্যার দরকার, বা হচ্ছে অনেক হাই এন্ডেড ডিভাইস দরকার এগুলো নিয়ে অ্যানালাইসিস এগুলো নিয়ে কাজ করার জন্য। তো এই জিনিসটা আর কি তার লার্জ ডাটার ডিসঅ্যাডভান্টেজটা আমাকে আর কি ইন্টারপ্রেট করতেছে। তারপর যদি আসি আমরা হচ্ছে রিফ্লেক্টিভিটি ইস্যুস, যেমন বিভিন্ন রকম ওয়েদারে কিন্তু বিভিন্ন রকম রিফ্লেক্টেড হতে পারে। সো যেমন হচ্ছে ওয়াটারের রিফ্লেকশনটা ঠিক মতো নাও আসতে পারে। আমার তো মেকানিজমটা বেসিক্যালি হচ্ছে রিফ্লেকশনের উপর বেস করে আর কি তৈরি হয়েছে, রাইট? মানে এই যে যে পুরো সার্ভে সিস্টেমটা, এখন আমার যদি রিফ্লেকশন ভালো না হয়, যেমন আমি যদি ওয়াটারি সার্ফেসের আশপাশে আর কি সার্ভে করি, তাহলে কিন্তু আমার সার্ভেতে খুব একটা লাভ হবে না, কারণ ওয়াটারে তো ওই পরিমাণ রিফ্লেকশন হবে না, ম্যাক্সিমাম ট্রান্সমিটেড হয়ে যাবে, রাইট? সো এখানে রিফ্লেক্টিভিটি একটা ইস্যুর একটা ব্যাপার থাকে, লার্জ ডাটার বিষয় থাকে, ওয়েদার ডিপেন্ডেন্সির একটা বিষয় থাকে, কস্টের একটা বিষয় থাকে, এবং আরেকটা হচ্ছে স্কিল ইন্টেন্সিভ। এখন এই রকম একটা হাইলি অ্যাডভান্সড একটা জিনিস চালাতে গিয়ে হাইলি অ্যাডভান্সড পার্সোনাল লাগবে, মানে কি যার হচ্ছে অনেক ট্রেনিং আছে, যার হচ্ছে এটা সম্পর্কে অনেক ভালো নলেজ আছে। তো ওইটা হচ্ছে আর কি এটার একটা লিমিটেশন, মানে এক্সপার্ট ছাড়া আমি এই জিনিসটা অপারেট করতে পারবো না, মানে বেসিক্যালি এটা ইউজার ফ্রেন্ডলি না। এখন আমরা আছি অ্যাডভান্টেজেস নিয়ে। অ্যাডভান্টেজ পেতে আমাকে প্রচুর অ্যাকিউরেটলি ডাটা দিয়ে দিবে, এবং টাইম বাঁচাই দিবে, যেটা হচ্ছে এই জন্য বলা হচ্ছে ফাস্ট, মানে কি হ্যাঁ ফাস্ট একটা কারণে, কারণ এটা হচ্ছে অনেক কম টাইমে হচ্ছে অনেক অনেক ডাটা কালেক্ট করতে পারবে এবং ভাস্ট এরিয়ার ডাটা কালেক্ট করে দিতে পারবে, মানে উইদিন নো টাইম। মানে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ হচ্ছে এটা অনেক ফাস্ট কাজ করবে এবং এটা হচ্ছে অনেক টাইম বাঁচাই দিবে। তারপরে এটা হচ্ছে এটা হচ্ছে একটা দিনের যে কোনো টাইমে হচ্ছে কি আমার হচ্ছে সার্ভেটা করে দিতে পারবে, কারণ এটা তো লাইট তো হচ্ছে যে কোনো জায়গায় যে কোনো টাইমে যেভাবে বা যেভাবে রিফ্লেক্টেড হয়ে যেতে পারে। লাইক হচ্ছে মানুষ যখন সার্ভে করতে যাবে, সার্ভে করতে যাওয়ার সময় কি যে সার্ভে সাধারণত দিনের বেলা করে, সার্ভে বা সিভিল ইঞ্জিনিয়ার্সরা তারা হচ্ছে দিনের বেলা সার্ভে করে মেজারমেন্ট গুলো বের করে, বাট রাতের বেলা কিন্তু সার্ভে করতে হবে, ভিজুয়ালের ব্যাপার আছে, লাইট টাইট জ্বালানোর ব্যাপার আছে। তো এই যে আমাদের ডিভাইসটা, এটা কিন্তু কি রাতেও সার্ভে করতে পারবে, মাঝরাতেও সার্ভে করতে পারবে, ভোরেও সার্ভে করতে পারবে, দিনেও সার্ভে করতে পারবে। মানে এটা হচ্ছে পুরো টাইম ডিপেন্ডেন্ট, টাইম ইন্ডিপেন্ডেন্ট। তারপর এখানে ভার্সিটালিটির একটা কথা বলা হয়েছে যে যেমন সাধারণত কি আমরা হচ্ছে যখন হচ্ছে আমরা লিনিয়ার মেজারমেন্টটা পড়ছি, তখন আমরা দেখছি যে আমরা যদি হচ্ছে সার্ভে করার টাইমে রেঞ্জিং করতে পারি না, মাঝে মাঝে কি আমরা হচ্ছে চেইন বিছাইতে পারি না। তো এ কেন বিছাইতে পারি না, কারণ কি আমার হচ্ছে ওই এনভায়রনমেন্টের টেরেইনটা আর কি আমার সাথে সুইটেবল না। মানে আমার চেইনিং করার মতো বা হচ্ছে রেঞ্জিং করার মতো আমার মানে অবস্থা থাকে না, গ্রাউন্ডের অবস্থা এরকম উঁচু নিচু মাটি থাকতে পারে, অনেক বিভিন্ন অবস্টাকেল থাকতে পারে। সো এই লাইডারের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো অবস্টাকেলই নেই, কারণ ও তো চেইনিং ও করতেছে না, ও তো হচ্ছে রেঞ্জিং ও করতেছে না আমাদের মতো। সো এটা প্রচুর ভার্সেটাইল, এটা হচ্ছে যে কোনো টেরেইন, যে কোনো যে কোনো জায়গায় কাজ করতে পারে। এটা প্রচুর ফাস্ট, এটা যে কোনো টাইমে কাজ করতে পারে, এবং এটা হচ্ছে ভেজিটেশন পেনিট্রেশন করতে পারে। লাইক আমরা কিন্তু ওই যে সার্ভে চেইনিং করার সময় কি আমাদের সামনে কি অবস্টাকেল আসতে পারে, তো এর জন্য অবস্টাকেল আসলে ম্যাটার করে না, কারণ সে হচ্ছে গাছের নিচেও হচ্ছে, মানে গাছের আমি যদি একটা এয়ারবর্ন সার্ভে করি, সে যে লেজার গুলো শুট করতেছে, লেজার গুলো কিন্তু গাছের পাতা বা ছেদ করেও গাছের নিচে যে গ্রাউন্ডটা আছে ওই গ্রাউন্ডে কিন্তু সে ডাটাগুলো আমাকে দিবে। কেন দিবে, কারণ কি সে হচ্ছে ওই যে ভেজিটেশন পেনিট্রেট করতে পারে যাতে গ্রাউন্ডে যাইতে পারে, মানে দুর্বোধ্য জায়গার ডাটাগুলো সে নিতে পারে। যেমন উপর থেকে যদি আমি ফটোগ্রাফ নিই, আমি কিন্তু গাছের নিচে কি আছে আমি দেখতে পারবো না, বাট একই যেহেতু ভেজিটেশন পেনিট্রেশন করতেছে, আমাকে কিন্তু গাছের নিচের ডাটা যেগুলো আমি উপর থেকে দেখতে পাচ্ছি ওই ডাটাগুলো সম্পর্কে আমাকে আইডিয়া দিবে। এবং ডেন্স ডাটা নিয়ে একটা কথা বলা হয়েছে, মানে কি এটা হচ্ছে প্রচুর হাইলি ডিটেলড একটা ডাটা দিবে আমাকে। লাইক কোনো জায়গায় ডাটা মিসিং যাবে না, প্রচুর হাইলি ডিটেলড হবে, কারণ কি প্রতি সেকেন্ডে মিলিয়নস অফ পয়েন্টস সে ক্যাপচার করতেছে, ওই পয়েন্টস গুলোর ডাটা আমি পাইতেছি। তার মানে কিন্তু প্রচুর ডাটা দিয়ে ভরা এটা।
ডাটার হচ্ছে ডিটেলসও বেশি আসতেছে তার মানে। মানে এখানে মেইন জিনিসটা হচ্ছে, আমার মেইন কথাটা হচ্ছে এখানে ডিটেল মডেল তৈরি করতেছে, প্রচুর ডিটেলস আসবে আমার কাছে। এবং অ্যাকিউরেসির কথা তো বললাম না, সেন্টিমিটার লেভেল হচ্ছে সে অ্যাকিউরেটলি ডাটা মেজার করতে পারে। তো এই ছিল হচ্ছে এর অসংখ্য ধরনের অ্যাডভান্টেজ এবং কিছু লিমিটেশন। তো এখন এখানে আসতে হচ্ছে, আমরা একটা কনস্ট্রাকশন সাইট ডেভেলপ করার সময় আমরা হচ্ছে এই যে যেই লাইডারটাকে হচ্ছে অনেকভাবে ইউজ করতে পারি। লাইডারটাকে হচ্ছে অনেক বেনিফিট আছে কনস্ট্রাকশন সাইটে হচ্ছে ডেভেলপমেন্ট ইউজ করা। প্রথমত হচ্ছে এফিসিয়েন্সি, কেন? কারণ এটা আমাকে টাইম বাঁচাই দিবে। এটা হচ্ছে অনেক ফাস্টার আর কি সার্ভেটা করে দিবে, আশপাশের সম্পর্কে একটা ফাস্টার আইডিয়া দিবে, কম সময়ের ভিতরে হচ্ছে কনস্ট্রাকশন প্রজেক্টটাকে হচ্ছে কমপ্লিট করতে হেল্প করবে। তো এটা এফিসিয়েন্সিতে অনেক বড় একটা রোল প্লে করতেছে। তারপরে আসে অ্যাকিউরেসিতে। লাইটের অ্যাকুরেসি সম্পর্কে আর দ্বিতীয় কোনো কথা বলার দরকারই নেই, কারণ এটিকে একটা 3D প্রিসাইজ মডেল তৈরি করে দিবে, যেটা কি আমার হচ্ছে আশপাশের পুরা হচ্ছে 3D এনভায়রনমেন্টটা হচ্ছে প্ল্যানিং, ডিজাইনিং বা কনস্ট্রাকশন হেল্প করবে। এবং হচ্ছে ডাটাটা অনেক হাইলি অ্যাকুরেট কালেক্ট করে দিবে। তারপর যদি আসি আমরা সেফটির, এখন হ্যাঁ, এরকম এরকম সিভিল ইঞ্জিনিয়ারদের হচ্ছে কনস্ট্রাকশন কাজে হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে হইতে পারে, অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, বা হচ্ছে সার্ভেয়রদের অনেক সমস্যা হতে পারে। তো এখানে হচ্ছে সেফটিটা অনেক বড় একটা জিনিস। তো হচ্ছে সার্ভেয়ারদের আসলে সেফটি নিয়ে কোনো টেনশনই করা লাগতেছে না, কারণ সার্ভেয়ারের তো হচ্ছে ফিজিক্যালি ওই এনভায়রনমেন্টে গিয়ে কাজই করা লাগতেছে। কাজটা তো সেই লাইডার ইনস্ট্রুমেন্টে আমার জন্য করে দিতেছে। এবং কস্ট সেভিং, কারণ আমার হচ্ছে কোনো পার্সোনেলের দরকারই পড়তেছে না, আমার খালি বেসিক্যালি একটা ইনস্ট্রুমেন্ট লাগবে, এবং ইনস্ট্রুমেন্টের পাশাপাশি একটা অপারেটর লাগবে যে ইনস্ট্রুমেন্টকে অপারেট করতে পারবে। আমার কিন্তু কোনো হিউম্যান রিসোর্সের দরকারই নেই। সেটা আমার প্রচুর কস্ট সেভ করে দিতে পারতেছে। তো তারপর যদি আসি আমরা হচ্ছে কম্পারিজনের সাথে, সেটা হচ্ছে ড্রোন ভার্সেস ট্রেডিশনাল কনস্ট্রাকশন মনিটরিং মেথড। ড্রোন ভার্সেস ট্রেডিশনাল কনস্ট্রাকশন মনিটরিং মেথড, এখানে কিছু হচ্ছে কম্পারিজন দেওয়া হয়েছে। যেমন প্রসেস এক্সিকিউশন, যদি আমরা ট্রেডিশনালি সার্ভেইং করি, ট্রেডিশনালি মনিটরিং করি, আচ্ছা হ্যাঁ, এখানে ড্রোনস বলা হয়েছে কারণ আমি যদি ড্রোনের সাথে লাইডারটা লাগাই সার্ভেটা করি, তো এটা কাইন্ড অফ একটা ড্রোন সার্ভিং বা এয়ারবোর্ন লাইডার সার্ভিং এর মধ্যে পড়ে গেল আর কি। সো ট্রেডিশনাল মনিটরিং এ হচ্ছে আমার যে কাজটা করতেছে, কাজটা হচ্ছে অনেক স্লো আর ম্যানুয়াল কালেকশন, মানুষ ডাটা নিতেছে, ডাটাতে ভুল হইতে পারে, অনেক কাজ হতে পারে। সো ডাটাটা হচ্ছে অনেক স্লোলি কালেক্টেড হবে, বাট এই ড্রোনের মাধ্যমে বা হচ্ছে আমার লাইটের মাধ্যমে তো অনেক ফাস্ট হবে। তারপর যদি আসে আমরা ডাটা অ্যাকিউরেসির বেলায়, মানুষের অনেক ভুল হতে পারে, বাট ইনস্ট্রুমেন্ট ভুল করবে না। সো ডাটাটা অনেক হাইলি অ্যাকিউরেট হবে। কভারেজ এরিয়া, মানুষ হচ্ছে অনেক অল্প টাইমে, মানে মানুষ হচ্ছে বেশি এরিয়া কভার করতে গিয়ে পারবে না, বাট এই ইনস্ট্রুমেন্টটা কি সাধারণত মানুষের তুলনায় হচ্ছে অনেক বেশি এরিয়া কভার করতে পারবে। সো কভারেজ এরিয়াটা খুব ইম্পর্টেন্ট একটা এক্সপেক্ট। তারপর কি একটা প্রোগ্রেস ভিজুয়ালাইজেশন, মানে আমার কাজটা কত তাড়াতাড়ি হইতেছে না কি হইতেছে না। যেমন হচ্ছে আমি যে এখানে যেই ইয়েটা নিতেছি, মানে হচ্ছে যে ডাটাগুলো নিতেছি, ডাটাগুলো কি 3D মডেলের ডাটা নিতেছি, একটা মানে ডাইনামিক, মানে চলা অবস্থায় আর কি আমি ডাটাগুলো নিতে পারতেছি। বাট আমার তো হচ্ছে এই যখন মানুষরা আর কি বা হচ্ছে সার্ভেয়ররা ফিজিক্যালি যখন ডাটাগুলো নিবে, তাদের কিন্তু স্ট্যাটিক ডাটা নিতেছে, বাট এই ডাটাগুলো কিন্তু ডাইনামিক ডাটা। কারণ কি, ড্রোনটা চলতে চলতে হচ্ছে ডাটা নিয়ে যেতেছে, অনেক ফাস্ট একটা ডাটা নেওয়া হইতেছে। সো প্রোগ্রেস ভিজুয়ালাইজেশনটা হচ্ছে এই ট্রেডিশনাল বেলা হচ্ছে স্ট্যাটিক, হচ্ছে রিয়ের বেলা হচ্ছে ডাইনামিক। তো এবার যদি আসলে অ্যাডাপ্টেবিলিটির ব্যাপারে হচ্ছে, সেটা কি, এটা হচ্ছে যে কোনো টাইম অ্যাডাপ্ট করতে পারে, ইরেসপেক্টিভ অফ টাইম। বাট আর এটা কি, এটা হচ্ছে, আর এখানে অনেক কাহিনী আছে, যেমন আমার অনেক এরর অ্যাডজাস্টমেন্ট করা লাগে ইয়ের ক্ষেত্রে। এই ট্রেডিশনাল সার্ভিং এর ক্ষেত্রে আমার হচ্ছে অনেক এরর অ্যাডজাস্টমেন্ট করা লাগে, এবং আমি দিনের সবসময় আমি সার্ভিং করতে পারবো না। এনভায়রনমেন্ট অ্যাসিস্টের বেলা হচ্ছে লিমিটেড ক্যাপাবিলিটি, কারণ কি, ওই যে বিভিন্ন অবস্টাকেল আসতে পারে, টু চেইনিং টু রেঞ্জিং, বাট ইনস্ট্রুমেন্টের জন্য তো আমার এটা ম্যাটার করতেছে। এবং কস্টের বিষয় হচ্ছে, এটাতে কিন্তু মানে ওভারঅল হ্যাঁ, লাইজার একটু একটা কস্টলি ডিভাইস, এবং এটার জন্য যে এক্সপার্ট কে অনেক বেশি পরিমাণে পে করা হতে পারে। বাট আমার কিন্তু খরচ মাত্র 2 লাখ। তো হচ্ছে লাইজারটার খরচ আর একটা জাস্ট একটা এক্সপার্ট পার্সন লাভ খরচ। But আমি যখন একটা অনেক হাই দিয়ে একটা প্রজেক্ট হচ্ছে আমি নিব, তখন কি আমার তো, so যদি আমি ট্র্যাডিশনালি সার্ভেইং করি, তখন কিন্তু হচ্ছে আমার অনেকগুলো আর কি মানুষকে নিয়ে হচ্ছে অ্যাপয়েন্ট করা লাগবে, করলে সেই ক্ষেত্রে কিন্তু খরচটা আমার বেশি বাইরে যাইতেছে। তো তারপর যদি আসি আমরা হচ্ছে ইউজ অফ ড্রোন টেকনোলজি। তো ড্রোন টেকনোলজি ইউজ করে হচ্ছে আমরা কনস্ট্রাকশন সাইটে অনেক ভালোভাবে মনিটর করতে পারবো। যেমন হচ্ছে আমরা এনভায়রনমেন্টের অবস্থাটা কি আছে, ওইদিকে এনভায়রনমেন্টকে অ্যাসেস করতে পারবো। তারপর এখানে হচ্ছে কি ধরনের রিস্ক আছে বা নাই, সেটার একটা হিসাব নিতে পারবো। তারপরে কনস্ট্রাকশন সাইট রিয়েল টাইম মনিটরিং, কনস্ট্রাকশন সাইটে কখন কি হইতেছে আমরা রিয়েল টাইম মনিটর করতে পারবো। তাছাড়া হচ্ছে আমরা কি পরিমাণ প্রোগ্রেস হইতেছে, সেটা হচ্ছে ভিজুয়াল ইন্সপেকশনের মাধ্যমে আমরা দেখতে পারবো। বা আমি হচ্ছে যে ড্রোনের কথাটাই যদি বলি, ড্রোন টেকনোলজি দিয়ে কি আমি একটা রিয়েল টাইমলি আমি দেখতে পারবো যে আমার কি পরিমাণ কাজ করতেছে ওয়ার্কার, আমি একটা আইডিয়া নিতে পারবো। আমার বর্তমানে ওই সাইটটাতে আমার কি পরিমাণ হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্টের সম্পর্কে আইডিয়া নিতে পারবো, লাইক কি পরিমাণ হচ্ছে আর্থ ওয়ার্কের, মানে যে পাথর আছে, কি পরিমাণ রড আছে, এটা একটা মানে সম্পর্কে একটা আইডিয়া নিতে পারবো।
তারপর হচ্ছে রিসোর্স ইউটিলাইজেশন এফিসিয়েন্সি ট্র্যাক করতে পারবো, সেটা হচ্ছে আমার হচ্ছে কখন কোন জায়গায় কত পরিমাণ রিসোর্স দিলে লাভ হবে, এটা কিন্তু আমি উপর থেকেই বুঝতেছি, আমার কিন্তু বারবার জায়গায় যে এরকম ক্যালকুলেশন করা লাগতেছে না। তারপর হচ্ছে এটা কি কোয়ালিটিটা বেটার কন্ট্রোল হয়, কারণ কি মানুষ যে বারবার যাবে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম মেজারমেন্টের সময় কোয়ালিটি ডিটিরিওরেট করতে পারে, বাট আমার তো হচ্ছে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে এটা হইতেছে না। তারপর এখানে সেফটির বিষয় আছে, কারণ এখানে তো ইনস্ট্রুমেন্ট কাজ করতেছে, মানুষের কোনো ব্যাপারই নেই। তারপর এখানে কি এই কনস্ট্রাকশন কাজটা হচ্ছে মানে বা ম্যানেজমেন্টটা অনেক এফিসিয়েন্ট হবে যদি আমরা হচ্ছে ড্রোন টেকনোলজি ইউজ করে এই জিনিসগুলোকে মনিটর করি। মানে বেসিক্যালি একটা কনস্ট্রাকশন সাইটের মনিটরিং এ যদি হচ্ছে আমরা মানে নর্মাল আর কি মানুষ না রেখে একটা ড্রোনের মাধ্যমে মনিটরিং করি, তাহলে আমার একটি প্রজেক্ট অনেক ফাস্টার এফিসিয়েন্ট অনেক বেটার ভাবে হয় আর কি। এবার আসি আমরা হচ্ছে ফাইনাল, যেটা হচ্ছে চ্যাপ্টার মানে চ্যাপ্টার লাস্ট কিছু জিনিস, সেটা হচ্ছে কিছু অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আর কি আমরা হচ্ছে অ্যাপ্লিকেশনস এর মাধ্যমে হচ্ছে আমরা আর কি বলতে পারবো যে আমরা আসলে কোন কোন জায়গায় আমরা আসলে লাইডার সার্ভে বা ড্রোন সার্ভে গুলো কাজে দিতেছে। যেমন প্রথমত আসলে হচ্ছে পেভমেন্ট ফরেনসিক্স, অ্যাপ্লিকেশন ইন পেভমেন্ট ফরেনসিক্স। পেভমেন্ট বলতে আসলে বোঝাইতেছে হচ্ছে রাস্তা। এখন হচ্ছে পেভমেন্ট সাধারণত হচ্ছে ব্রিটিশরা হচ্ছে মানে ব্রিটিশদের সিভিল ইঞ্জিনিয়ারিং করে হচ্ছে পেভমেন্ট দ্বারা ওরা বুঝায় হচ্ছে খালি ওই যে ফুটপাথটা। ঠিক আছে, এটা আর কি চ্যাট জিপিটিতে দেখছিলাম যে ওরা হচ্ছে ফুটপাথটা বুঝায়, যে ফুটপাথে যখন হাঁটাচলা করবা তখন আর কি যেই মানে ফুটপাথটা আসলে পেভমেন্ট। বাট আমেরিকানরা হচ্ছে পেভমেন্ট বলতে বোঝায় হচ্ছে যে কোনো ধরনের হার্ড সার্ফেস, চলাচলের জন্য ব্যবহৃত যে কোনো ধরনের হার্ড সার্ফেস। তো আমরা বেসিক্যালি রাস্তাকেও পেভমেন্ট বলতে পারতেছি, আমরা হচ্ছে আমার ওই যে ফুটপাথকে হচ্ছে আমরা কাইন্ড অফ পেভমেন্ট বলতে পারতেছি। তো এখন এই পেভমেন্টের লংগিটিউডিনাল স্লোপটা কেমন, এটা লংগিটিউডিনালি কতটুকু স্লোপ, এটা হচ্ছে ক্রস সেকশনালি কতটুকু স্লোপে আছে, এটা সম্পর্কে আইডিয়া দিতে পারবে, ট্রান্সভার্স স্লোপ, লংগিটিউডিনাল স্লোপ, এবং এটার একটা ক্লিয়ার পিকচার সম্পর্কে আমার আইডিয়া দিতে পারবে। এটা একটা অ্যাপ্লিকেশন। তারপর এই পেভমেন্টের কোথায় আমি যদি লাইডার সার্ভে করি বা ড্রোনের মাধ্যমে আমি যদি পিকচার নিয়ে নিই, গেলেই কি ড্রোন সার্ভেইং এর মাধ্যমে কি আমি যে যে ছবিগুলো তুলে নিছি নেওয়ার ফলে আমি এটাকে সফটওয়্যারের ভিতর হচ্ছে ইনপুট দিয়ে আমি যখন ক্যালকুলেশন করব আমি কিন্তু দেখতে পারবো যে আমার পেভমেন্টের কোথায় ফাটল ধরছে, তো কোনখানে কতটুকু রিপেয়ারিং দরকার আছে, কোনখানে কতটুকু কনক্রিট অ্যাপ্লাই করার দরকার আছে আমার। তো এই জিনিসগুলো কিন্তু আমি হচ্ছে মানে মানুষকে পাঠায় আর সার্ভে করার বা মানুষকে পাঠায় ইন্সপেকশন করার কোনো দরকারই নেই। আমার ইন্সপেকশনটা কিন্তু পুরোপুরি আমার এই ড্রোনটাই করে দিতেছে এয়ারবর্ন সার্ভেইং এর মাধ্যমে। তো এখন এই যে যে সে যে ছবিটা তুলছে, ছবিগুলো কন্টিনিউসলি ছবি তুলতেছে, এই ছবিগুলোকে কিন্তু গ্যাদার করে আমি একটা 2D ছবি তুলতে পারবো, আমি এগুলাকে সব একসাথে হচ্ছে ইন্টিগ্রেট করে একটা 3D ভিউ বানাইতে পারবো, টপ ভিউ নিতে পারবো, বিভিন্ন রকম কাজ করতে পারবো। বা হচ্ছে খালি তো হচ্ছে ফাটল ধরবে না, একটা পেভমেন্ট হচ্ছে কি পরিমাণ স্ট্রেস হয়ে হচ্ছে আর কি, কি পরিমাণ ডিস্ট্রেস ঘটছে এখানে, কি পরিমাণ হচ্ছে মানে ওই যে বিঘটন মানে বা হচ্ছে কি বলে যে ডিফরমেশন ঘটছে পেভমেন্টের ভিতরে, এগুলো আমি ক্যালকুলেট করতে পারবো, এগুলো নিয়ে আইডিয়া নিতে পারবো। ঠিক আছে স্যার, ক্র্যাক ডাইমেনশন সম্পর্কে তো আমরা বলে আসছি। তো এগুলো আর কি পেভমেন্ট ফরেনসিক্স এর আর কি কিছু অ্যাপ্লিকেশনের মধ্যে পড়তেছে আর কি। এখন এই পেভমেন্ট ফরেনসিক্সটা আমরা হচ্ছে অ্যাপ্লিকেশনটা কিভাবে কাজ করবো, সেটা প্রথমত হচ্ছে এখানে আমার হচ্ছে ইমেজটাকে লোড করতে হবে, আপনাকে ছবিটা তুলতে হবে, একটা কালারফুল ছবি হতে হবে, যেন বলা হয়েছে কি আরজিবি ইমেজ, মানে অ্যাশ পার সার্ফেসটা একটা আরজিবি ইমেজ নিতে হবে। তারপর কি আমি আরজিবি ইমেজটাকে হচ্ছে প্রি প্রসেসিং করবো, মানে কি আমার হচ্ছে সফটওয়্যারের ভিতর ইনপুট দিব, সফটওয়্যারের ভিতর ইনপুট দিয়ে আমি ওটাকে হচ্ছে অনেকগুলা কিছু কিছু জিনিস অ্যাপ্লাই করবো, খুবই ইম্পর্টেন্ট জিনিস বলা হয়েছে। যেমন এখন যে ক্র্যাকটা তো দেখতে অনেকটা আর কি ক্লিয়ার নাও হতে পারে ছবির মাধ্যমে, এখন ওটাকে ক্লিয়ার করার জন্য আমি কিছু মেথড ইউজ করবো, যেমন হচ্ছে এই ডায়ালেশন, বাইনারি থ্রেশহোল্ড, তারপর হচ্ছে গাউসিয়ান ব্লার, বাইনারি থ্রেশহোল্ড, এই জিনিসগুলো ইউজ করে কি আমি ক্র্যাক গুলোকে আরো এনহ্যান্স করবো, মানে আরো যাতে ক্লিয়ারলি বোঝা যায় এরকম একটা ব্যবস্থা করবো। করার পর কি আর কিছু যে আনওয়ান্টেড যদি জিনিসপাতি আসে যেটা আমার দরকার নেই, সেই আনওয়ান্টেড ডাটা গুলোকে সরানোর জন্য কি আমি রিমুভ স্মল আনওয়ান্টেড বা আইসোলেটেড গুলোকে সরানোর জন্য, নয়েজ মানে হচ্ছে টোটালি আনওয়ান্টেড ডাটা, এগুলোকে ক্লিয়ার করে দেবো। তারপর হচ্ছে ক্র্যাক এরিয়াটাকে হচ্ছে ডিটেক্ট করতে হবে, ক্র্যাক এরিয়াটা কোথায় আছে, এবং ওই ক্র্যাকটাকে আরো মানে ডিফাইন করে হচ্ছে আমি কতটুকু ক্র্যাক হয়েছে ওইটার এরিয়াটা ক্যালকুলেট করে আমি বুঝবো যে হ্যাঁ আমি আসলে ক্র্যাকটা কতটুকু হয়েছে, ক্র্যাকের পরিমাণটা কত। তারপর কি আমি হচ্ছে এই যে ডাটাগুলো কালেক্ট করলাম যে কি পরিমাণ ক্র্যাক হয়েছে, এই ক্র্যাকটাকে হচ্ছে আমি কি করব তারপর একটু ক্লিয়ার আইডিয়া নিব যে হ্যাঁ ক্র্যাকটা হচ্ছে আমার আসলে কতটুকু ক্ষতি হবে বা কতটুকু হবে না, এটা ডাইমেনশন সম্পর্কে একটা আইডিয়া নিব, ক্র্যাকটা কত বড় এটাকে কোয়ান্টিফাই করবো, এটা ক্র্যাকটা আসলে কত ডেঞ্জারাস কত বড়। তারপর আমি ওই অনুযায়ী এটার হচ্ছে একটা মেইনটেনেন্স এর জন্য আমি হচ্ছে ডিসিশন নিব। তারপর এটা আমি হচ্ছে মানে কি বলে কনসার্ন অথরিটিকে জানাবো যে হ্যাঁ এখানে এই পরিমাণ হচ্ছে রিপেয়ার করা উচিত, এখানে এতটুকু ফার্দার হচ্ছে আম, মানে এটাকে আরো ফার্দার এতটুকু ডিটোরেশন এটা ঠিক করা উচিত, এটা আমি কনসার্ন অথরিটিকে জানাই দিব, ক্র্যাক ডাটাটা নিয়ে ওর সামনে হচ্ছে রিপ্রেজেন্ট করবো। তো এটাই ছিল আর কি বেসিক্যালি পেভমেন্ট ফরেনসিক্স, কিভাবে আর কি এই ড্রোন সার্ভেইং এর মাধ্যমে আর কি পেভমেন্টের পিছনে আর কি আমরা হচ্ছে কাইন্ড অফ এটাকে হচ্ছে একটা ইন্সপেকশন করে এটার মানে আইডিয়া নিতে পারি, এবং এটা হচ্ছে ফিউচারে এটা একটা কি ডিসিশন নিবো এটার উপর ওটাও যাতে আমরা দেখতে পারি।
তারপর যদি আসি আমরা হচ্ছে কনস্ট্রাকশন মেটেরিয়াল স্টকপেল, এটা খুবই ইজি জিনিস। আমার একটা সার্টেন একটা কনস্ট্রাকশন সাইটে কি পরিমাণ কনস্ট্রাকশন মেটেরিয়াল আছে, এটা তো আমার হচ্ছে লোক পাঠায় হিসাব করার কোনো দরকার নেই। আমি একটা ড্রোন সার্ভেইং করে ওইটার ভলিউম ক্যালকুলেট করার মেকানিজম আছে, ইজিলি ভলিউম ক্যালকুলেট করতে পারবো। এরিয়া ক্যালকুলেশনের মাধ্যমে আমরা খুবই ইজিলি দেখতে পারবো যে আসলে কি পরিমাণ কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল কোন সাইটে আছে। তো একটা হিসাব রাখতে পারবো। এই যে ভলিউমেট্রিক অফ পেভমেন্ট কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, খুবই ইজি জিনিস। তারপর যদি আসি আমরা হচ্ছে ব্রিজ মনিটর, আরেকটা অ্যাপ্লিকেশন পেভমেন্ট ফরেনসিক্স এর পর একটা অ্যাপ্লিকেশন হচ্ছে আমার কত। আচ্ছা, প্রথমত হচ্ছে পেভমেন্ট ফরেনসিক্স হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, ওয়েব সার্ভিং এর একটা অ্যাপ্লিকেশন পেভমেন্ট ফরেনসিক্স। তারপর দ্বিতীয় নম্বরে আসি হচ্ছে আমরা 2 নম্বর যেটা, সেটা হচ্ছে আমাদের ব্রিজ মনিটরিং। ব্রিজ মনিটরিং হচ্ছে 2 নম্বর। কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল স্টক প্রাইসটা হচ্ছে 2 নম্বর, এবং হচ্ছে ব্রিজ মনিটরিং আমরা দিতেছি হচ্ছে 3 নম্বর। তো ব্রিজ মনিটরিং কিভাবে, এখন ব্রিজের বিভিন্ন জায়গায় হচ্ছে এরকম ফাটল ধরতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে। এখন সবসময় মানুষ পাঠানো পসিবল না, মানুষ পাঠালেও হচ্ছে আমার ওইখানে কি বিভিন্ন ধরনের হচ্ছে আর কি ইনকনভেনিয়েন্স ঘটতে পারে, খরচ বাড়তে পারে, বা হচ্ছে অনেক রিস্ক থাকে, বিভিন্ন কোথায় কোন ক্র্যাক হয়েছে মানুষ গিয়ে খুঁজবে, এটা অনেক বড় সড় একটা টাইম কনজিউমিং ব্যাপার। তো এই কাজগুলো যদি আমরা মানুষকে দিয়ে না করাই, আমরা একটা ফ্লাইং অবজেক্ট হচ্ছে ব্রিজের নিচ দিয়ে, যেখানে মানুষের রিচ পাওয়া কঠিন আছে, তো সেসব জায়গায় কি আমরা একটা ফ্লাইং অবজেক্ট পাঠায় হচ্ছে ওই জায়গায় ছবিটাকে নিলাম, ছবিটাকে নিয়ে ছবিটাকে অ্যানালাইজ করে ওইখান থেকে আমরা বিভিন্ন রকম মেজারমেন্ট নিয়ে ওই জায়গাটাকে অ্যানালাইজ করলাম। তো এই প্রসেসটাই হচ্ছে কি ব্রিজ মনিটরিং এর মধ্যে পড়তেছে। যেমন কি আন্ডারলাইন, এই যে অর্থ মোজাইক অফ দ্য ব্রিজ ডেক, মানে আমি ব্রিজের ইমেজটা নিতেছি, ইমেজটা নিয়ে অ্যানালাইসিস করতেছি। তারপর ইউএভি কনফিগারেশন ইউজ ফর ব্রিজ ইন্সপেকশন, আমরা ব্রিজটাকে হচ্ছে আন্ডার ব্রিজ ইন্সপেকশন করতে পারি, ওভার ব্রিজ ইন্সপেকশন করতে পারি, মানে ব্রিজের আমরা যে কোনো জায়গায় আর কি এটা ইন্সপেকশন করতে পারবো দেখে। তারপর এখানে বলেছে ডিএম অফ দ্য ব্রিজ, ব্রিজের একটা ডিজিটাল এলিভেশন মডেল আমরা বার করে দিই। ব্রিজের কোন পার্টটা কতটুকু এলিভেশন দিচ্ছে সেটার হিসাব। তারপর আর কি ব্রিজের লাইন, ব্রিজেরও হচ্ছে এরকম বিভিন্ন রকম এলিভেশনের বিষয় আছে, কোথায় কোনটুকু স্লোপ, কোথায় স্লোপ, ব্রিজের স্লোপটা কোথায় আছে, কোথায় কেমন স্লোপ আছে। তো বেসিক্যালি ব্রিজের কন্ট্রোল লাইনেরও হিসাব নিতে পারবো ড্রোন সার্ভেইং থেকে। আমরা হচ্ছে আন্ডার ব্রিজ ওভার ব্রিজ সার্ভে করতে পারবো, ব্রিজের একটা ক্লিয়ার পিকচার নিতে পারবো, এবং কি ব্রিজের একটা ডিজিটাল এলিভেশন মডেল আমরা দাঁড় করে দিতে পারবো। তারপর এখানে টেপ মার্কারের কিছু কথা বলা হয়েছে। টেপ মার্কার মানে হচ্ছে আমি হচ্ছে যে কোনো একটা টেপ হচ্ছে আমি যদি রিয়েল লাইফে মেজার করে 8 সেন্টিমিটার পাই, আমি হচ্ছে ড্রোনের মাধ্যমেও ওই টেপটা ছবিটা তুলে ওইটা এক্স্যাক্টলি 8 সেন্টিমিটার মেজারমেন্টটাও আমরা দেখতে পারবো। তো এটাই আর কি টেপ মেজারমেন্ট বলা হইতেছে, মানে রিয়েল লাইফে স্কেল দিয়ে যে মেজারমেন্টটা করতে পারতেছি, ওই মেজারমেন্টটা আমরা ছবি তোলার ভিতরে, ছবির ভিতরের ওই জিনিসটা দিয়ে আমরা মেজার করতে পারবো। ওটাই আর কি আমার হচ্ছে কি এই এই টেপ মার্কার হিসাবটা আর কি। আর হচ্ছে জয়েন্ট উইথ, মানে হচ্ছে একটা ব্রিজের একটা সেকশনের সাথে আরেকটা সেকশন জয়েন্টটা হচ্ছে কতটুকু চওড়া উইথ হয়েছে, বা জয়েন্টটা কতটুকু চওড়া। এই ব্রিজের যে চওড়ার যে উইথটা, এই উইথটা কিন্তু আমরা খুব ইজিলি মানুষ দিয়ে ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, এটা হচ্ছে আমরা ফিগার থেকে ক্যালকুলেশন করে ফেলতে পারবো। এই টেপ মার্কার আর হচ্ছে জয়েন্ট উইথ এর হিসাবটা একটা মোটামুটি ইম্পর্টেন্ট হিসাব। তারপর আরো কিছু কথা বলা হয়েছে, যেমন হ্যাঁ ব্রিজের নিচে অনেক ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, যেমন হচ্ছে বিয়ারিংস, আরো অনেক অনেক কিছু, যে বিয়ারিংস, পিয়ার ট্যাপ। তো এই জিনিসগুলো ইন্সপেকশনের জন্য হচ্ছে আমরা এই ড্রোনকে ইউজ করতে পারি, ব্রিজের সাইড ভিউ নিতে পারি। তারপর হচ্ছে ব্রিজের হচ্ছে সাইড ভিউর পাশাপাশি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে হ্যাঁ, এখন ব্রিজ তো সাধারণত পানির উপরে থাকে। তো এখানে হচ্ছে অনেক ময়েশ্চার অ্যাবজর্বেশনের ব্যাপার আছে, এখন কনক্রিট ময়েশ্চার অ্যাবজর্ব করলে কি ক্ষতি হতে পারে স্ট্রাকচারের। তো কোন জায়গায় কি পরিমাণ ময়েশ্চার স্টেনিং হয়েছে, কোন জায়গাটা কত বেশি ময়েশ্চার অ্যাবজর্ব করতেছে পানিতে থাকার ফলে। তো এইসব যে জিনিসগুলো, এইসব ডাটা গুলো, এগুলো হচ্ছে আমি খুব ইজিলি হচ্ছে ড্রোন সার্ভিং এর মাধ্যমে আর কি এটা আইডিয়া নিতে পারবো। তারপর আমরা আসি হচ্ছে লাস্ট অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে রেল করিডোর। সেটা হচ্ছে রেলওয়ে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর অনেক বড় একটা অ্যাসপেক্ট। রেলওয়ে ইঞ্জিনিয়ারিং আছে আলাদা আমাদের। তো এই যে রেলের যে বিভিন্ন জিনিসপাতি, যেমন হচ্ছে এখানে হচ্ছে উডেন রেল ট্র্যাক হইতে পারে, সেখানে কাঠ ক্ষয় হয়ে যেতে পারে। বা হচ্ছে এই যে রেল ট্র্যাক গুলো যে লাগানো হয়, লাগানো কি বোল্ট স্ক্রু বা রিভেটের মধ্যে যে লাগানো হয়, কোথাও কোনো রিভেট খুলে গেছে নাকি, কোথাও কোনো জয়েন্ট খুলে গেছে নাকি, এই ইন্সপেকশন গুলো হচ্ছে আমরা খুব ইজিলি এই ড্রোন সার্ভিং এর মাধ্যমে করতে পারি। এখানে কিছু কথা বলেছি যে ইউএভি উইথ গিম্বাল মাউন্টেড টপ গিম্বাল ফ্লাইং টুয়ার্ডস দ্য বিচ ফর ইন্সপেকশন, মানে বীজের উপর যখন ওরা বোঝাতে ক্যামেরা স্টেবিলাইজ হচ্ছে, যে ক্যামেরাটা ছবি তুলতেছে ড্রোনের থেকে, ওটা স্টেবিলাইজেশনের জন্য আমরা গিম্বাল ইউজ করতে পারি। তারপর এখানে যে আন্ডার ব্রিজ ইন্সপেকশন বোঝানো হয়েছে, মানে ব্রিজের হচ্ছে নিচে, মানে যেসব রেলওয়ে ব্রিজে থাকে ওইসব ব্রিজের রেলওয়ে নিচে আমরা দেখতে পারি, ইন্সপেকশন করতে পারি। তারপর আরো দুটো ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ওয়াশ আউট ইন্সপেকশন। এখন ওয়াশ আউট জিনিসটা হচ্ছে এই যে একটা সার্টিন একটা রেল ট্র্যাক গেছে, এখন একটা সার্টিন টেরেনে হচ্ছে ফ্লাড হয়েছে, ফ্লাড হয়ে এরকম হচ্ছে পানি হচ্ছে একটা ক্যানেল বা প্যাসেজের মাধ্যমে আর কি চলে গেছে। তো এই প্যাসেজটার মাধ্যমে যাইতে 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 একটা গর্ত তৈরি হয়ে যেতে পারে। তো এই যে গর্ত তৈরি করে দেওয়াটাকে হচ্ছে আমরা কি বেসিক্যালি হচ্ছে ওয়াশ আউট বলতেছি।
এই ওয়াশ আউটের ওয়েট ক্যালকুলেশন করতে পারি, ক্যালকুলেশন করে হচ্ছে দেখতে পারি যে এই ওয়াশ আউটের প্যাসেজটা কতটুকু গেছে। তারপর একটা এরিয়াল ভিউ দেখতে পারি যে ওই যে যে ওয়াশ আউটের যে ড্রেনেজ পাথটা কোথায় গেছে। এই মানে এখন এই একটা রেলের নিচ দিয়ে বা রেলওয়ে নিচ দিয়ে যদি আমার কোনো একটা ওয়াশ আউট প্যাসেজ চলে যায়, তো সেটা তো আমার ক্ষতিকর। তো এটাকে কি আমার এবার ফিল করে দিতে হবে, ফিল করে দেওয়ার যে মেজারমেন্ট গুলা মানে একটা ইন্সপেকশন নেওয়াটা আমি আর কি ড্রোন সার্ভে এর মাধ্যমে করতে পারবো বা মানুষ survey করতে পারবো। তাছাড়া হচ্ছে কোথায় রিবেট মিসিং গেছে, আর কোথায় হচ্ছে ব্রিজটা রাস্ট হয়ে গেছে, কোথায় ব্রিজটা ক্ষয় হয়ে গেছে, বা রেলওয়েটা কোথায় হচ্ছে আহ, ক্ষয় হয়েছে, রাস্ট করছে, জং ধরছে। এসব সব জিনিস হচ্ছে আমরা খুবই ইজিলি ড্রোন সার্ভে এর মাধ্যমে দিতে পারবো। তো এই ড্রোন সার্ভে এর হচ্ছে আমরা চারটে অ্যাপ্লিকেশন করছি। একটা হচ্ছে পেভমেন্ট ফরেনসিক্স, একটা হচ্ছে স্টক পাইল ম্যানেজমেন্ট, হ্যাঁ, স্টক কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল স্টক পাইল, একটা হচ্ছে আমার ব্রিজ মনিটরিং, আর আরেকটা কি আমার হচ্ছে রেলওয়ে করিডোর। তো এই জিনিসগুলো হচ্ছে ড্রোন সার্ভিং এর খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। সো আমরা আজকের এই লেকচারটাতে হচ্ছে পড়ছি বেসিক্যালি হচ্ছে এই এখানে হচ্ছে তিনটা, এই যে স্লাইডটা আসলে হচ্ছে তিনটা চ্যাপ্টারের উপর আর কি বেস্ট। তো আমরা এর ভিতর থেকে একদম লাস্ট পার্ট যেটা লাইডার এবং ড্রোন সার্ভিং এর কিছু ইউসেজ পড়ছি। আরেকটা পার্টে হচ্ছে আমরা এই যে জিপিআর এবং হচ্ছে ড্রোনের কিছু জিনিসপাতি আর কি পড়ে দিই। তো আজকের ক্লাসটা লেকচারটা এই পর্যন্ত।